Dear students, welcome you once again to my online class. দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারে কম্পালসারি ইংলিশ বা অল্টারনেটিভ ইংলিশ যে পেপারটি আছে LCC L2 এই যে পেপারটি আছে বা LCC L2 যেটিকে আমরা বলি সাধারণত, সেই পেপারটির অন্তর্ভুক্ত একটি শর্ট স্টোরি বা ছোট গল্প আজ আমরা আলোচনা করতে চলেছি এবং সেই ছোট গল্পটি হলো রাস্কিন বন্ড রচিত দ্য থিপ স্টোরি। দেখো, এই ছোট গল্পটি সম্পর্কে আলোকপাত করতে যাওয়ার আগে রাস্কিন বন্ড সম্বন্ধে আমরা দু এক কথা বলে নিই। রাস্কিন বন্ড, যিনি ইন্ডিয়ান উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নামে পরিচিত, তিনি ইংরাজি ভাষায় বহু সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন এবং তিনি যেসব সাহিত্য রচনা করেছেন তার মধ্যে দ্য রুম অন দ্য রুফ, দ্য ব্লু আমব্রেলা, দ্য গার্ল অন দ্য ট্রেন ইত্যাদি পুস্তকগুলি সবিশেষ উল্লেখযোগ্য। তাছাড়া তিনি তার বিখ্যাত পুস্তক আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেয়ারা, এই পুস্তকটির জন্য 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কারও লাভ করেন। এই রাস্কিন বন্ড রচিত ছোট গল্প দ্য থিপ স্টোরি আজ আমরা পড়তে চলেছি। তো এখন আমরা যে কাজটা আজ করব সেটা হলো এই দ্য থিপ স্টোরি বাংলায় আমরা একটা বিশ্লেষণ করব এবং এখান থেকে যেসব কোশ্চেন হতে পারে সে বিষয়ে আমরা আলোকপাত করব। প্রথমেই বলে নিই, রাস্কিন বন্ড এই গল্পটির মধ্যে দিয়ে একটা শিক্ষা প্রদান করতে চেয়েছেন। এটা একটা শিক্ষামূলক গল্প কিন্তু, এবং সেই শিক্ষাটি হলো এই যে একজন বিপথগামী কিশোরকে কিভাবে ভালোবাসা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তাকে পুনরায় সুপথে ফিরিয়ে আনা যায় তার একটা দৃষ্টান্ত তিনি এখানে তুলে ধরেছেন। তো এসো আমরা গল্পটার মধ্যে ঢুকে পড়ি। গল্পটার কথক কিন্তু দীপক হলো গল্পের কথক। সে নিজে কিন্তু একটা পাকা চোর, দক্ষ চোর, এবং গল্পটা পাঠ করে দেখা যায় যে ওই দীপকই একটা রেসলিং ম্যাচ বা কুস্তির ম্যাচ দেখতে এসেছে, আর সেখানেই হাজির হয়েছে 25 বছরের একজন অবিবাহিত যুবক, তার নাম অরুণ, সজ্জন ব্যক্তি অরুণ। দীপক ওই রেসলিং ম্যাচ চলাকালীনই অরুণকে দেখে এবং অরুণকেই তার পরবর্তী টার্গেট বা নিশানা হিসেবে সে ধরে নেয়, অর্থাৎ অরুণের কাছ থেকেই কিছু চুরি করবে এইরকম একটা ধারণা তার মনের মধ্যে এসে যায়। স্বাভাবিকভাবে সে অরুণের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বা ভাব জমাবার জন্য তাকে দেখে একটু হাসতে থাকে। অরুণকে কিন্তু সে আগে কোনোদিন দেখেও নি, চেনেও না। তবু সে ওই অরুণকে দেখে একটু হাসতে থাকে। উদ্দেশ্য একটাই, অরুণের কাছাকাছি আসা, অরুণের সঙ্গে ভাব জমানো। এরপর যথারীতি ওই কুস্তির ম্যাচ শেষ হয় বা রেসলিং ম্যাচ শেষ হয়, এবং শেষ হওয়ার পরেই দীপক এক প্রকার যেচে অরুণের সঙ্গে ভাব জমাতে যায়। কিন্তু অরুণ প্রথমে এই বিষয়টায় বিশেষ গুরুত্ব দেয়নি, বরঞ্চ সে দীপককে এড়িয়ে চলারই চেষ্টা করে। কিন্তু দীপকও নাছোড়বান্দা, অরুণের সঙ্গে সে ভাব জমাবেই, অরুণের কাছে সে কাজ নেবেই। সে বারবার তাকে বলে যে আমাকে একটা কাজ দাও, আমি কাজ করব। তখন এই ধরনের অবস্থা দেখে, আগেই বলেছি অরুণ খুবই সজ্জন ব্যক্তি, 25 বছরের যুবক,
এবং সে তখন জানতে চায় যে দীপক রান্না করতে পারে কিনা, এবং দীপক বলে যে হ্যাঁ সে ভালো রান্না করতে পারে। এটা কিন্তু মিথ্যে কথা বললো, কিন্তু তবু বলে যে সে ভালো রান্না করতে পারে। তখন অরুণ রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, তো আমার আর তোমার জন্য তুমি রান্না করবে এবং আমার সঙ্গেই থাকবে। ব্যাস, এইভাবেই দীপক অরুণের বাড়িতে প্রবেশ করার একটা সুযোগ পেয়ে যায়। কিন্তু দীপক যে মিথ্যে কথা বলেছিল, অর্থাৎ সে ভালো রান্না করতে পারে, এটা যে সম্পূর্ণ মিথ্যে, তার পরিচয় পরের দিনই অরুণ পেয়ে যায়। কারণ দীপক যা রান্না করেছিল সেটা তো খাওয়ার যোগ্যই ছিল না, এমনকি প্রতিবেশীর বাড়ির বিড়ালকে তাকে সেটা খাইয়ে দিতে হয়েছিল। তো যাই হোক, অরুণ কিন্তু এজন্যে দীপককে কিছু বলেনি, বরঞ্চ সে ঠিক করেছিল যে দীপককে সে কিভাবে রাঁধতে হয়, চা তৈরি করতে হয় তো শেখাবেই, এবং একই সঙ্গে তাকে লেখাপড়াটাও শেখাবে। এই একটা গঠনমূলক চিন্তাধারা আমাদের অরুণের মধ্যে দেখা দেয়, এবং সে সেই কর্ম করতেও শুরু করে। দীপককে ওই কেমন করে রান্নাবাড়া করতে হয়, কেমন করে চা করতে হয়, লেখাপড়া করতে হয়, এটা সবই শেখাতে থাকে। এবং পরের দিনই সে ওই দীপককে বাজারে পাঠায় কিছু কেনার জন্য। দীপক কিছু কিনে নিয়েও আসে, এবং অরুণ তখন বুঝতে পারে যে ওই বাজার থেকে কিছু কিনে নেওয়ার আসার মধ্যে দিয়েই, মানে ওই কিছু যে কিনে আনতে যে দিয়েছিল দ্রব্য, সেখান থেকেও কিছু পয়সা সরিয়েছে আমাদের দীপক। অর্থাৎ ওই পুরনো প্রবৃত্তিকে সে ছাড়তে পারেনি। অরুণ এটা কিন্তু খুব বুঝতে পারে যে বাজার থেকে যে জিনিসপত্র কিনে এনেছে তার মধ্যে দিয়েও দীপক কিছু পয়সা সরিয়েছে। তবে অরুণ দীপকের জন্য কিন্তু কিছু বলেনি, নিজে বুঝতে পেরেছে ব্যাপারটা, কিন্তু দীপকের জন্য কিছু বলেনি। তো অরুণ আমাদের কিন্তু খুব বড় লোক নয়, মাঝে মাঝে তাকেও এখান ওখান থেকে ধার করতে হয়, কিন্তু যথাসময়ে সে পরিশোধও করে দেয়। খুব সজ্জন ব্যক্তি আমাদের অরুণ। তো অরুণ একদিন একটা নোটের তাড়া বা এক বান্ডিল নোট, যার মধ্যে 100টা 5 টাকার নোট আছে, নিয়ে এসে ওই তার বিছানায় তোষকের নিচে রাখে, বালিশের নিচে তোষকের নিচে রাখে। এবং সেটা কিন্তু দীপক দেখেছে যে অরুণ এক তাড়া নোটকে ওই তোষকের নিচে রেখেছে। তারপরে অরুণ ঘুমিয়ে পড়ে, কিন্তু দীপক জেগে ওঠে এবং ওই যে নোটের তাড়াটা রেখেছে, সেই নোটের তাড়াটা কিন্তু সে নেবার চেষ্টা করতে শুরু করে। না, প্রথম সে নিতে চায়নি, যে মানুষটা তাকে এত ভালোবাসে এবং তাকে যে ঠাঁই দিয়েছে, তার কাছ থেকে সে টাকা চুরি করতে চায়নি। কিন্তু ওই যে পুরনো প্রবৃত্তি, সে তো একজন পাকা চোর, দক্ষ চোর, সুতরাং লোভ সামলাতে পারেনি। অতএব যতই বিবেকের দংশন থাক, ওসব ছেড়ে দিয়ে আমাদের দীপক ওই অরুণের মাথার নিচ থেকে, অর্থাৎ ওই তোষকের নিচ থেকে টাকাটা নিয়ে ওই বাড়ির থেকে বেরিয়ে পড়ে সে সোজা স্টেশনের দিকে ছোটে। তখন স্টেশন দিয়ে ওই অমৃতসর এক্সপ্রেস পাস করছিল। ইচ্ছে করলেই কিন্তু ও ওই গাড়িতে উঠে পড়তে পারত, কিন্তু কি যেন একটা ওকে পিছন থেকে টেনে ধরে, হয়তোবা নিজের বিবেক টেনে ধরে, এবং সে ওঠে না, গাড়িটা বেরিয়ে যায়, অর্থাৎ অমৃতসর এক্সপ্রেস চলে যায়। স্বাভাবিকভাবে রাতের শুনশান ফাঁকা স্টেশনে দীপক একেবারেই একা হয়ে পড়ে। এই শহরে তাকে কেউ চেনে না, সে এখন কোথায় যাবে সেটা নিয়ে তার ধাঁধায় পড়ে যায়। একবার ভাবে যে কোনো হোটেলে উঠবে, কিন্তু হোটেলে উঠলেও তো
সেখানে সন্দেহের একটা ব্যাপার আছে, কেউ সন্দেহ করতে পারে, তাকে ধরে ফেলতে পারে, সেই জন্যে হোটেলেও সে ওঠে না। তখন সে ভাবতে থাকে যে পরের দিন হয়তো অরুণ উঠে, না সে তার ওই টাকা পয়সার জন্যে বেশি ভাববে না, কিন্তু ভাববে যে সে তার ওই বিশ্বাসকে ছেড়ে দিয়ে সে চলে এসেছে, এই জন্যে সে হয়তো কষ্ট পাবে। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু দীপকের মাথায় ঘুরপাক খেতে থাকে। তো যাই হোক, সে ওইখান থেকে বেরিয়ে, মানে স্টেশন থেকে বেরিয়ে ওই সামনের একটা পার্কে গিয়ে বেঞ্চে একটা বসে, কিন্তু সেই সময় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় এবং আস্তে আস্তে তার জামা এইসব ভিজে যেতে থাকে। ক্রমশ বৃষ্টির গতি বাড়তে থাকে এবং সে ওখান থেকে গিয়ে বাজারের ওই যে ক্লক টাওয়ার আছে তার নিচে কিছুক্ষণ আশ্রয় গ্রহণ করে এবং তারপর তার কেমন যেন একটু বিবেকের দংশন সে অনুভব করে। সে ভাবে যে একটা সৎ হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা সে হেলায় হারাতে চলেছে, অর্থাৎ সৎ পথে ফিরে আসার যে একটা সুযোগ পেয়েছিল সেটা যেন সে হারাতে বসেছে। এরকম একটা বিবেকের দংশন তার মধ্যে দেখা দেয় এবং অরুণ যে তাকে কষ্ট করে এইসব কিছু শেখাচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, সেটাও তার বারবার মনে হতে থাকে। সেই কারণে সে তখন ঠিক করে যে যাই হোক না কেন সে আবার অরুণের বাড়ি ফিরে যাবে। তো যা কথা সেই কাজ। ওখান থেকে সে সোজা অরুণের বাড়িতে ফিরে আসে পুনরায় এবং এসে দেখে অরুণ সেই আগের মতোই ঘুমন্ত অবস্থায় আছে। ও খুব সতর্কতার সঙ্গে আবার অরুণের ওই তোষকের নিচে যেখান থেকে টাকাটা নিয়েছিল সেখানে রেখে দেয়, কিন্তু ওই যে জামা কাপড় ভিজে গেছে, টাকাও ভিজে গেছে, সেই ভেজা টাকাগুলোই ওইখানে রেখে দেয় এবং তারপরে আবার ঘুমিয়ে পড়ে। তো এরপর অরুণেরই ঘুম ভাঙে। প্রথম অরুণী চা করে ওকে ডাকে, আমাদের দীপককে ডাকে এবং অরুণ ওকে ওই যে টাকার বান্ডিলের থেকে একটা ভিজে 5 টাকার নোট দেয়। অরুণ দেয় দীপককে এবং বলে যে প্রত্যেক দিনই তাকে এরকম সে 5 টাকা করে দেবে। এখন অরুণ ওই টাকার ভিজে অবস্থা দেখেই বুঝতে পেরেছে যে তার ওই টাকায় দীপক হাত দিয়েছে, কারণ সে যখন টাকাগুলো রেখেছিল তখন তো ভিজে অবস্থায় ছিল না, তাহলে ভিজলো কি করে? বুঝতে পেরেছে যে ওই আমাদের দীপক টাকায় হাত দিয়েছে, এ কথা অরুণ কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু সেটা ঘুণাক্ষরেও দীপকের কাছে প্রকাশ করলো না বা দীপককে কোনো চার্জও করলো না যে তুমি টাকা নিয়েছো ইত্যাদি ইত্যাদি, এসব কিচ্ছু বললো না। শুধু ওই ভিজে টাকাগুলো থেকে একটা 5 টাকার নোট বের করে দীপককে দিল এবং বলল যে সে তাকে প্রতিদিনই এরকম করে 5 টাকা দেবে। এখন এই সব কথা বলে অরুণ বলল, ঠিক আছে এসো আজকে আমরা নতুন করে বাক্য গঠন করা শিখি। ওই যে লেখাপড়া শেখাচ্ছিল, এসব নতুন করে কিভাবে বাক্য গঠন করতে হয় সেগুলো শিখি। তো অরুণের এই আচরণে তখন আমাদের দীপক নিজেকে ভীষণ লজ্জিত বোধ করে, তাকে তার অপরাধ বোধ একটা তার মধ্যে দেখা দেয় এবং ওই লজ্জা মিশ্রিত হাসি নিয়ে সে দীপকের সঙ্গে ওই বাক্য গঠন করা শিখতে থাকে। এই হচ্ছে আমাদের গল্প, দ্য থিফ স্টোরি। দীপক নিজেই কিন্তু এর ন্যারেটার, গল্পের প্রবক্তা মানে বক্তা। তো এখন এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে দেখো, সেটার মধ্যে প্রথমেই বলি অরুণ এবং দীপকের চরিত্র দুজনেরই ইম্পর্টেন্ট। এই দুটো চরিত্র এখানে ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে
এই থিপ স্টোরি থেকে আরও একটি যে এখানে প্রশ্ন ওঠে যে অরুণ কিভাবে একজন বিপথগামী কিশোরকে পুনরায় সুপথে ফিরিয়ে আনতে চেয়েছিল তা ব্যাখ্যা করো। এই প্রশ্নও কিন্তু এখান থেকে দিতে পারে। তো যাই হোক, তোমাদের আমি বলি যে তাহলে তোমরা তো গল্পটা শুনলে, গল্পটা খুবই আকর্ষণীয় গল্প। তাহলে এই গল্পটার আমি এই সারাংশটা একটু বলে নিই, এত বিস্তৃত করে বললাম, এর সারাংশটা বলে নিই যে দীপক হচ্ছে একটা পাকা চোর, দক্ষ চোর। একদিন একটা রেসলিং ম্যাচ সে দেখতে এসেছিল। সে সেখানে দেখতে এসেই সাক্ষাৎ হয়েছিল তার সঙ্গে ওই 25 বছর বয়সী যুবক, আমাদের অবিবাহিত যুবক অরুণের সঙ্গে। এবং তাকে দেখেই দীপক ঠিক করে নিয়েছিল যে এই অরুণের কাছ থেকে সে কিছু চুরি করবে। অরুণকে আগে কোনোদিন কিন্তু সে দেখেও নি বা চেনেও নি, সেই জন্যই তার সঙ্গে ভাব জমানোর জন্য তাকে দেখে দেখে সে একটু হাসতে শুরু করে। এখন ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই দীপক ওই অরুণের পিছনে। অরুণ কিন্তু প্রথমে তাকে বিশেষ পাত্তা দেয়নি, এড়িয়ে চলতে চেয়েছিল বা এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু দীপক নাছোড়বান্দা, সে একটা চাকরি দাবি করে অরুণের কাছ থেকে এবং বলে যে সে রান্নাবাড়া করতে পারে। অরুণ খুব সজ্জন ব্যক্তি, তখন বলে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমাদের দুজনের জন্য রান্নাবাড়া করবে, তুমি আমার সঙ্গেই থাকো। তেই বলে অরুণের গৃহে প্রবেশের একটা সুযোগ পেয়ে যায় আমাদের দীপক। কিন্তু প্রথম দিনেই ওর রান্না দেখে অরুণ বুঝতে পেরেছিল যে দীপক রাঁধতে জানে না। সেই জন্য দীপককে রান্নাবাড়া কি করে করতে হয় এবং কিভাবেই বা চা বানাতে হয়, এটা যেমন অরুণ তাকে শেখাতে লাগলো, সঙ্গে সঙ্গে একইভাবে তাকে লেখাপড়াও শেখাতে লাগলো অরুণ। এবং এই রকম ভাবেই চলতে লাগলো। তা একদিন অরুণ আমাদের দীপককে বলল, যাও তুমি বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে এসো। তো বাজার থেকে কিনে যখন নিয়ে এলো, অরুণ বুঝতে পারলো সেই বাজার করার মধ্যে দিয়েও কিছু পয়সা সে চুরি করেছে। কিন্তু তবে কিচ্ছু বলল না। অরুণ দীপকের জন্য কিন্তু কোনো ধরনের চার্জও করেনি বা কোনো ধরনের বকাঝকাও করেনি, কিছুই বলেনি। তো এখন এই অরুণ কিন্তু খুব বড় লোক মানুষ নয়, সেও মানুষের কাছ থেকে ধার করে প্রয়োজনে, কিন্তু আবার শোধও করে দেয়, সজ্জন ব্যক্তি অরুণ। তো একদিন বেশ কিছু টাকা সে পেয়েছে, এনে সেই টাকাটা নিয়ে এসে সে ওই বিছানার তলায় বা তোষকের তলায় রাখলো। সেটা কিন্তু দীপক দেখেছিল এবং তারপর সেখানে সে তোষকে ঘুমিয়ে পড়লো, দীপকও ঘুমোলো। কিছুক্ষণ বাদে যখন অরুণ ঘুমন্ত অবস্থায় আছে, দীপক জেগে উঠল। এই যে সেখানে দিন 15 কাজ করছে, এর মধ্যে কোনো বড় চুরির ঘটনা সে ঘটায়নি। সে পুরনো প্রবৃত্তিটা তার মধ্যে জেগে উঠতে লাগলো। অবশ্য একই সঙ্গে তার মন কিন্তু, বিবেক কিন্তু চাইছিল না যে মানুষটা তার উপরে এত বিশ্বাস করেছে, তাকে এইভাবে ভালোবাসছে, চুরি করতে চায়নি। কিন্তু ওই যে বললাম, পুরনো প্রবৃত্তি, প্রলোভন, সবকিছু বিপাকে পড়ে দীপক ওই খুব সন্তর্পণে ওই তোষকের নিচে রাখা ওই টাকার বান্ডিলটা নিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা স্টেশনে। ঠিক সেই সময় স্টেশন দিয়ে অমৃতসর এক্সপ্রেস পাস করছিল। ইচ্ছে করলেই তাতে উঠে পড়তে পারত কিন্তু দীপক, কিন্তু কি যেন তাকে একটা পিছন থেকে টেনে ধরলো, হয়তোবা বিবেক। সে উড়ল না, গাড়িটা চলে গেল। শুনশান স্টেশনে দীপক একা। এই শহরে কেউ তার পরিচিত নেই, কাউকে সে চেনে না, জানে না, কোথায় থাকবে এই নিয়ে সে একটা ধাঁধায় পড়ে গেল। এবং
দীপক ভাবতে লাগলো যে পরের দিন ঘুম থেকে উঠে অরুণ না টাকা পয়সার জন্য সে কিছু ভাববে না, ভাববে তার কথা, অর্থাৎ ওই দীপকের কথা, যে ভাববে দীপকের উপর এত বিশ্বাস করেছিল, সেই দীপক তাকে ছেড়ে চলে গেল, এই রকম ভাববে বলেই মনে করতে লাগলো দীপক। তারপর মাঝে মনে হলো একবার গিয়ে হোটেলে ওঠে, কিন্তু হোটেলে উঠলেও তো সেখানে ধরা পড়ার ভয় আছে, সেই কারণে ওখান থেকে সে পার্কে গিয়ে বসলো, ওই রাতের বেলা পার্কে গিয়ে বেঞ্চে বসলো। কিন্তু তখনই ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো, জামা কাপড় তার ভিজে যেতে লাগলো, এবং তখন সে ওইখান ক্রমশ বৃষ্টি বাড়ায় বাজারের ক্লক টাওয়ারের নিচে আশ্রয় নিল এবং তখন তার মনে হলো যে সুপথে আসার একটা যে সুযোগ সে পেয়েছিল সে বোধহয় হারিয়ে ফেলছে, এবং অরুণ যে তাকে কষ্ট করে এত সব কিছু শেখাচ্ছে এটাও তার মধ্যে একটা বিবেকের দংশন সে অনুভব করতে লাগলো। সেই জন্য ঠিক করলো আবার সে ফিরে যাবে অরুণের বাড়িতে, এবং যে কথা সেই কাজ, ফিরে এলো অরুণের বাড়িতে, এবং অরুণ তখনও ঘুমোচ্ছে, খুব সন্তর্পণে টাকাগুলো ওখানে রেখে দিল, আবার ঘুমিয়েও পড়ল। পরের দিন অরুণ সকালে অবশ্য আগে ভাগেই উঠেছে এবং দীপকের জন্য চাও তৈরি করেছে। দীপককে ডেকে তখন অরুণ ওই ভিজে টাকা থেকে একটা 5 টাকার নোট নিয়ে দীপককে দিল এবং বলল তাকে প্রত্যেক দিন সেই 5 টাকা করে দেবে। টাকাটা ভিজে দেখেই বুঝতে পেরেছিল অরুণ যে দীপক কিন্তু ওই টাকা স্পর্শ করেছে, কারণ সে যখন টাকাটা রেখেছিল, অরুণ যখন টাকাটা রেখেছিল তখন তো ভিজে থাকেনি, কিন্তু যখন ওই সকালে উঠে ওখান থেকে 5 টাকা নিয়ে ওকে দিল তখন তো দেখলো টাকা ভিজে, তার মানেই যে ওই টাকা স্পর্শ করেছিল দীপক, অরুণ বুঝতে পারল, এবং সেই জন্যই বোধহয় তাকে প্রত্যেক দিন 5 টাকা দেওয়ার একটা ব্যবস্থাও সে করল। তবে নিজে এটা বুঝতে পারলেও কিচ্ছু বলেনি সে দীপককে, কোনো কিছুই তাকে জানতে দেয়নি, এবং তখন দীপককে সে বলল এসো আমরা আজকে নতুন বাক্য গঠন করা শিখব। দীপক তখন একটা অপরাধ বোধে ভুগতে লাগলো যে কি অন্যায়টাই না সে করেছে, এমন একজন মানুষকে এসে মানুষের কাছ থেকে সে চুরি করেছে, একটা অপরাধ বোধ তার মধ্যে কাজ করতে লাগলো, এবং একটা লজ্জিত হাসি নিয়ে সে দীপকের সঙ্গে নতুন বাক্য গঠন করা শিখতে লাগলো। তো এই হচ্ছে গল্পের সারাংশ। দেখো আমরা গল্পটা বাংলায় বললাম এবং সারাংশ বললাম, এবং এখান থেকে যে তোমাদের ওই যে বললাম প্রশ্ন যে হতে পারে, দীপকের চরিত্র আসতে পারে, অরুণের চরিত্র আসতে পারে, কিভাবে অরুণ একটা অসৎ কিশোরকে সৎ পথে আনতে চেয়েছিল সেই প্রশ্নও আসতে পারে, নামকরণের সার্থকতাও আসতে পারে, যে কেন এখানে একটা দ্য থিপ স্টোরি গল্পটার নামকরণ করা হয়েছে। তো তোমরা যদি আমার এই ক্লাস ফলো করো তাহলে কিন্তু আমি তোমাদের বলছি আমি এইভাবেই সব প্রশ্নগুলো এক এক করে লিখিয়ে দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি থামলাম। যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে জয়েন হতে বলো, এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে করে আমি এগিয়ে আসতে পারি এবং আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি। So that's all for this day. So good night to all of you.